ইসরায়েলি বিমানবন্দরে ফ্লাইট চালু করলে হবে ভয়াবহ পরিণতি, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। আকাশে ওড়ার আগে 10 বার ভাবতে হবে ইসরায়েলিদের, কারণ ইসরায়েলের আকাশও এখন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দখলে। বিস্মিত বিশ্ব যখন গাজার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে, ইয়েমেনিরা তখন আকাশ সমুদ্র জুড়ে ইসরায়েলকে টার্গেট করছে নিখুঁত প্রতিশোধে। ইসরায়েলি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে একসময় ছিল ভ্রমণের গন্তব্য, এখন তা হয়ে উঠছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানা। ইয়েমেনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি যদি সেখানে আবার ফ্লাইট চালু করে, তবে তাদের গন্তব্য হয়তো আকাশেই থেমে যেতে পারে। লেবাননের আল মায়াদিন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারির কথা জানানো হয়। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যেসব কোম্পানি এখনো বেন গুরিয়নে ফ্লাইট চালু করার কথা ভাবছে, তাদের উচিত গন্তব্য বদলানো। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সতর্কতার প্রতি গুরুত্ব না দিলে তার ফলাফল হতে পারে ধ্বংসাত্মক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটা কেবল একটি বার্তা নয়, এটা একটা বাধ্যতামূলক বাস্তবতা। ইয়েমেনিরা এখন ইসরায়েলের দখলকৃত ভূমিতে এক বিমান অবরোধ আরোপে দৃঢ় প্রতিজ্ঞ। টার্গেট শুধু বেন গুরিয়ন নয়, পুরো দখলদার অঞ্চল। সূত্র জানায়, ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চলছে নিয়মিত এবং ক্রমবর্ধমান তীব্রতায়। তা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট কৌশলগত প্রতিশোধ। এই হুঙ্কারে যুক্ত হয়েছে ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমিরের হুঁশিয়ারি। একদিন আগেই তিনি ঘোষণা দেন, পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আমরা বেন গুরিয়ন ও অন্যান্য বিমানবন্দরগুলোকে টার্গেট করব। তিনি আরো বলেন, যতক্ষণ গাজায় গণহত্যা চলবে, যতক্ষণ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন থামবে না, ততক্ষণ আমাদের প্রতিরোধ থামবে না। আমরা শুধু শব্দে নয়, বাস্তবে আঘাতে বিশ্বাসী। বিশ্ব যখন মনস্তাত্ত্বিক যুদ্ধ আর কূটনীতির ছায়ায় হেঁটে যাচ্ছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তখন উড়িয়ে দিচ্ছে এই সব ছায়া। আমাদের মনোবলকে ভাঙা যাবে না, হুমকি দিয়ে থামানো যাবে না, আমরা লড়াই চালিয়ে যাব, একথা বারবার বলছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা হুঁশিয়ারি দিয়েছেন, বেন গুরিয়নে যেসব বিমান আছে সেগুলো যেন অবিলম্বে সরে পড়ে। বিশেষত বিদেশিদের নিরাপত্তার খাতিরে এখনই দেশত্যাগের পরামর্শ দিয়েছেন। গাজায় যখন ইসরায়েলি বোমা, ইয়েমেনে তখন কৌশলগত সমুদ্র অবরোধ। শুধু আকাশে নয়, লোহিত সাগর ও বাব আল মানদেব চ্যানেল জুড়ে সামরিক নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে, যেন ইসরায়েলে পৌঁছাতে না পারে কোনো অস্ত্র, কোনো রসদ। এই প্রতিরোধ শুধু এক যুদ্ধ নয়, একটি জাতির কণ্ঠস্বর, একটি দেশের সাহস এবং এক বিশাল বৈশ্বিক বার্তা। অবহেলিত ইয়েমেন আজ ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, গাজা একা নয়, ফিলিস্তিনের জন্য লড়বে ইয়েমেন, প্রতিটি রক্তবিন্দুর জবাব দেব আমরা। আকাশে আমাদের চোখ, সমুদ্রে আমাদের ছায়া এবং হৃদয়ে আগুন। আবারও কেঁপে উঠল ইসরায়েলের আকাশ, যেন কোনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানালো। তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, যা কিনা ইসরায়েলের প্রবেশদ্বার, গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সেই ক্ষেপণাস্ত্রের ভয়ে স্তব্ধ হয়ে গেল। আকাশ থেকে আসা এক অচেনা ধাতব ঝড়, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে ভয়ঙ্কর গতিতে ধেয়ে যায় ইসরায়েলি শহরের দিকে। ইসরায়েলের লাখো মানুষ সেই আতঙ্ক নিয়েই ছুটে গিয়েছিল বাংকারের দিকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় একের পর এক ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে মানুষের দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন আহতও হন। এই দৃশ্য বুঝিয়ে দেয় কতটা অসহায় হয়ে পড়েছে ইসরায়েল, যাদের আকাশ প্রতিরক্ষা একসময় অপরাজেয় বলে মনে করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে হয়তো কিছুটা শান্তি ফিরে আসবে, কিন্তু আসল টুইস্টটা এখানে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিয়েছে, একা ফেলে রেখে গেছে তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে। আর সেই সুযোগটাই নিয়েছে হুথিরা। চুক্তি হওয়ার পর থেকে তারা ইসরায়েলের ওপর হামলা আরও জোরদার করেছে। তাদের ভয়ঙ্কর সব আক্রমণে এখন দিশেহারা নেতানিয়াহুর সরকার। হুথিরা, যাদের একসময় হয়তো দুর্বল প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হতো,
আজ তারা ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক। তাদের সামরিক শক্তি ক্রমশ বাড়ছে, আর তার প্রমাণ মিলছে তাদের একের পর এক সফল হামলায়। মঙ্গলবার তারা নিজেরাই নিশ্চিত করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের ভয়ে জেরুজালেম এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ ভয়ে দিশেহারা হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। কয়েকদিনের মধ্যে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এটা দ্বিতীয় হামলা। প্রথম হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকেই অনেক বিদেশি বিমান সংস্থা ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে। প্রশ্ন হলো, কিভাবে হুথিরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মতো শক্তিশালী বলয় ভেদ করে একের পর এক হামলা চালাচ্ছে? এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি হুথিদের অত্যাধুনিক অস্ত্রের অভাবনীয় ক্ষমতা? লোহিত সাগরে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান। তাদের কাজ ছিল হুথিদের দমন করা, কিন্তু ফল হয়েছে উল্টো। এই সময়ে হুথিদের হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে, এমনকি মার্কিন যুদ্ধ জাহাজগুলো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। শেষ পর্যন্ত প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই গোষ্ঠীর ওপর হামলা বন্ধের ঘোষণা দেন, কিন্তু এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। হুথিরা স্পষ্ট ভাষায় জানিয়েছে, লোহিত সাগরে তারা অন্য কোনো জাহাজে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযান তাদের হাত থেকে রেহাই পাবে না। শুধু তাই নয়, তারা ইসরায়েল জুড়ে তাদের হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আগে কিছু হামলা ঠেকাতে পারত, কিন্তু এখন সেই সুরক্ষা বলয় আর নেই। নেতানিয়াহুর দেশ সরাসরি হুথিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের কার্যকলাপের বিরুদ্ধে গত 17 মাসে হুথিরা ইসরায়েলে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এখন যোগ হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং একের পর এক ড্রোন হামলা। হুথিদের এই ক্রমবর্ধমান শক্তি ইসরায়েলের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে শুধু সংখ্যা বা আধুনিক অস্ত্র নয়, একটি সুসংগঠিত এবং দৃঢ়প্রতিজ্ঞ গোষ্ঠী যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। লোহিত সাগরের উত্তাল জলরাশিতে হুথিদের হামলা এখন আন্তর্জাতিক শিরোনাম। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজে ড্রোন, এমনকি চালকবিহীন জাহাজ USV। এই অস্ত্রগুলোর সামনে মার্কিন জাহাজও নিরাপদ নয়। হুথিরা কিভাবে এত শক্তিশালী হলো? তাদের সামরিক সক্ষমতা কেমন? হুথিদের অস্ত্র ভান্ডার কি কি আছে তাদের হাতে? ক্রুজ ক্ষেপণাস্ত্র 80 থেকে 300 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। সায়াদ ও সেজিল মিসাইল তাদের প্রধান হাতিয়ার। ব্যালিস্টিক মিসাইল 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করে। দ্রুতগতির এই মিসাইল শনাক্ত করাও কঠিন। কামিকাজে ড্রোন, কাসিফ ড্রোন ও সামাদ যুদ্ধ বিমান, এগুলো সস্তা, সহজলভ্য এবং ধ্বংসাত্মক। চালকবিহীন জাহাজ USV পানিতে ভেসে থাকা জাহাজে আঘাত করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন সক্ষমতা। হুথিদের হামলার কৌশল, কিভাবে তারা আঘাত হানে? দ্রুত ও নিখুঁত। ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আঘাত হানে, শনাক্ত করা প্রায় অসম্ভব। ড্রোনের ব্যবহার, কামিকাজে ড্রোন জাহাজের ডেকে আগুন ধরিয়ে দেয়। এটি সস্তা কিন্তু ভয়ানক কার্যকর। USV এর ভয়াবহতা, চালকবিহীন জাহাজ জাহাজের গায়ে ফুটো করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন অস্ত্র, যা মার্কিন নৌবাহিনীকেও চিন্তিত করেছে। সমুদ্রের ইতিহাসবিদ সাল মার্কো লোগিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরো বেশি গতিশক্তি থাকে। মার্কো গলিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতি। এই ড্রোনগুলো ঠিক পানির উপর জাহাজের ভেসে থাকা জায়গা বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তা।
হুথিদের সাফল্য কতটা শক্তিশালী তারা? সৌদি আরবের উপর হামলা। 2017 সাল থেকে হুথিরা সৌদি তেল স্থাপনা ও জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে। লোহিত সাগরে আধিপত্য। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। মার্কিন জাহাজে হামলা। 2023 সালে জানুয়ারিতে হুথিরা প্রথমবারের মতো চালকবিহীন জাহাজ ব্যবহার করে মার্কিন জাহাজে হামলা চালায়। হুথিদের পেছনে কারা? হুথিরা ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স প্রতিরোধ বলয়ের অংশ। এই জোটে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস। ইরান হুথিদের অস্ত্র, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে। 2023 সালে যুক্তরাজ্য জাতিসংঘে প্রমাণ উপস্থাপন করেছে যে হুথিদের ক্ষেপণাস্ত্র ইরান থেকে চোরাচালান করা হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে আবারও বোমা হামলা করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা দাবি করেছে যে বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে এটি বিমানবন্দরটিতে তাদের দ্বিতীয় আক্রমণ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে শনিবার রাতে তারা বেন গুরিয়ন বিমানবন্দরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে বিপদ সংকেত শোনা যায়, যার ফলে লোকজন নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়। গত 7 দিনে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দ্বিতীয় এবং গত 1 মাসে তৃতীয় হামলা। এর আগে 14 মে ইয়েমেনিরা একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোকে তাদের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। 4 মে তারিখে তাদের একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে আঘাত হানে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে শত্রুদের গণহত্যা প্রতিহত করতেই এই হামলা। তারা আরও দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র শাখা একটি উন্নত সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েলের দখলকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরে বিমান চলাচল ও যাত্রী পরিবহন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হানল। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী প্রদেশ হোদেইদাতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে হোদেইদা বন্দরে অন্তত 6টি বোমা হামলা হয়েছে, যাতে 1 জন নিহত ও 35 জন আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল দাবি করেছে যে ইয়েমেনি এই গোষ্ঠীর ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। চ্যানেল 12 ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আরও জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি সফল হয়নি। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল। এর জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইয়েমেনে হামলা চালায়। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমরা তোমাদের পাশে আছি।
ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের লক্ষ লক্ষ মানুষের এই গর্জন যেন ইসরায়েলের আকাশেও গিয়ে ধাক্কা মারল। অবরুদ্ধ গাজার মানুষ যখন গণহত্যা আর অনাহারের শিকার, তখন তাদের সমর্থনে রাস্তায় নেমে এলো ইয়েমেনের জনতা। গাজার সাথে গণহত্যা ও অনাহার মোকাবেলায় এই স্লোগান শুধু একটি বার্তা নয়, বরং আরব বিশ্বের নীরবতার মুখে এক জ্বলন্ত প্রতিবাদ। 16 মে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ মিছিলে শামিল হয়। তাদের একটাই দাবি, গাজার মানুষের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি নিজেদের অটল সমর্থন ব্যক্ত করা। সানার আল সাবিন স্কয়ার যেন সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। এই বিশাল সমাবেশ নাখবার বার্ষিকীতে ফিলিস্তিনিদের কাছে এক ঐক্যের বার্তা পৌঁছে দেয়। তারা ঘোষণা করে, তোমাদের ধৈর্যের মাধ্যমে তোমরা নাখবার পুনরাবৃত্তি রোধ করো। এই কথাগুলো যেন শুধু সান্ত্বনা নয়, বরং এক নতুন আশার সঞ্চার করে। বিক্ষোভকারীরা আরও যোগ করে, আমরা তোমাদের সাথে এবং তোমাদের পাশে আছি। নাখবার পুনরাবৃত্তি হবে না। অত্যাচারী সত্তার পতনের মাধ্যমে ঈশ্বরের অনিবার্য প্রতিশ্রুতি পূর্ণ হবে। তাদের কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস আর ইসরায়েলের প্রতি ঘৃণা। সানায় অনুষ্ঠিত এই জনসমুদ্র ফিলিস্তিনিদের অদম্য মনোবলের প্রশংসা করে। তারা বলে, গাজার মানুষের স্থিতিশীলতা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। এমনকি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের পাঠানো প্রশংসা বার্তায়ও ইয়েমেনি জনতা গর্ববোধ করেছে। এই অভূতপূর্ব বিক্ষোভের ডাক দিয়েছিল আনসার আল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি। তার সাপ্তাহিক ভাষণে তিনি গাজার সমর্থনে ইয়েমেন জুড়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলের আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার সমর্থনে ইয়েমেনের অবস্থান কখনো টলমল করেনি, বরং সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে। এই গণজমায়েতগুলো ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বের মানুষের ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্বের ওপর জোর দেয়। বিক্ষোভকারীরা মনে করিয়ে দেয়, সময়ের সাথে সাথে এই দায়িত্বগুলো ম্লান হয়ে যেতে পারে না। তারা ফিলিস্তিন ও এর পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার এবং নিজেদের সমস্ত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানায়। তাদের মতে সবচেয়ে সহজলভ্য এবং প্রভাবশালী কাজগুলোর মধ্যে অন্যতম হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষ গাজার সমর্থনে রাস্তায়, অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী কিন্তু চুপচাপ বসে নেই। মার্চ মাসে গাজা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF অধিকৃত ইয়াফার ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা একে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুদের চালানো গণহত্যার বিরুদ্ধে জবাব বলে উল্লেখ করেছে। YAF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযান সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও কঠোর ভাষায় জানিয়েছে যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার ওপর থেকে অবরোধ না সরানো পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম আরও তীব্র ও বিস্তৃত হবে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়া এবং লোহিত ও আরব সাগরে নৌ অবরোধ আরোপের মতো পদক্ষেপগুলো এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। একদিকে মানবতাবোধের এক বিশাল ঢেউ, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। ইয়েমেনের এই দ্বিমুখী পদক্ষেপ কি সত্যি গাজার মানুষের কষ্ট লাঘব করতে পারবে? আগুনের মুখে ইউরোপ, রাশিয়ার হামলার আশঙ্কায় ফ্রান্সের সমর প্রস্তুতি। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউরোপের আকাশ ভারী হয়ে আছে এক অজানা আশঙ্কায়। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বুঝতে পারছে পুতিনের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা শুধু ইউক্রেনে থেমে থাকার নয়। আর এই রোমহর্ষক সত্য অনুধাবন করে এবার কঠোর সামরিক প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স। প্যারিস এখন নীরবতা ভেঙে উচ্চস্বরে ঘোষণা করছে, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার হামলা আসবে।
ফ্রান্সের সমরসজ্জা। স্বেচ্ছাসেবী বাহিনী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে এক যুগান্তকারী পদক্ষেপ ঘোষণা করেছেন। একটি স্বেচ্ছাসেবী সামরিক সেবা বা ভলান্টিয়ারি মিলিটারি সার্ভিস কার্যক্রম চালু। লক্ষ্য ও উদ্দেশ্য। প্রেসিডেন্ট ম্যাক্রো স্পষ্ট করেছেন, ফ্রান্সের সেনাবাহিনীকে সবসময় শক্তিশালী ও সদা প্রস্তুত রাখতে তরুণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই কর্মসূচি সেই লক্ষ্য পূরণের জন্যই। এটি হবে 10 মাস মেয়াদী একটি সামরিক কার্যক্রম, যা আগামী গ্রীষ্মকাল থেকে শুরু হবে। প্রথম ধাপে নেওয়া হবে 3000 স্বেচ্ছাসেবী। তবে সরকারের সুদূর প্রসারী লক্ষ্য হল 2035 সালের মধ্যে এই কর্মসূচিকে 50,000 মানুষকে যুক্ত করা। যারা স্বেচ্ছায় যোগ দেবেন তাদের শুধু ফ্রান্সের অভ্যন্তরেই সামরিক দায়িত্ব পালনের সুযোগ থাকবে। এটি দেশের রিজার্ভ ফোর্সকে শক্তিশালী করবে এবং জনগণকে সামরিক জীবনের সঙ্গে পরিচিত করাবে। উল্লেখ্য, ফ্রান্স 2001 সালে বাধ্যতামূলক সামরিক সেবা বন্ধ করে দিয়েছিল। ফ্রান্সের এই আকস্মিক প্রস্তুতির মূলে রয়েছে তাদের সামরিক নেতৃত্বের গভীর উদ্বেগ। ফরাসি সেনাপ্রধান জেনারেল ফ্যাবিয়েন ম্যান্ডেল এক শিহরণ জাগানো সতর্কবার্তা দেন। তিনি বলেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে রাশিয়ার পক্ষ থেকে ইউরোপের উপর একটি বড় আঘাত আসতে পারে। এই সম্ভাব্য হামলার জন্য ফরাসি বাহিনীকে এখনই প্রস্তুত থাকতে হবে। জেনারেল ম্যান্ডন এক বিতর্কিত মন্তব্যে আরও বলেছিলেন, ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে ফ্রান্সের জনগণকে অর্থনৈতিক কষ্ট সহ্য করতে হবে এবং এমনকি সন্তান হারানোর মতো চরম ও কঠিন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই মন্তব্য ইউরোপের বুকে শীতল স্রোত বইয়ে দিয়েছে। রাশিয়ার অপ্রতিরোধ্য শক্তি। ইউরোপের এই আতঙ্কের প্রধান কারণ হল রাশিয়ার অদম্য সামরিক শক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও রাশিয়া তার সামরিক উৎপাদন এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেই চলেছে। রাশিয়া রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক অস্ত্রাগার এবং বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম, যা স্বল্প সময়ে বিশাল আকারের সংঘাত শুরু করার ক্ষমতা রাখে। ইউক্রেনে তাদের আক্রমণ প্রমাণ করেছে মস্কো তার স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইন বা কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না এবং অপ্রত্যাশিতভাবে যে কোনো মুহূর্তে তার প্রতিবেশীর ওপর আঘাত হানতে পারে। পুতিনের সামরিক কৌশল কেবল ইউক্রেন নয়, বাল্টিক রাষ্ট্র বা পোল্যান্ডের মতো ন্যাটো সদস্যদের উপরও চাপ সৃষ্টি করছে, যা ইউরোপের নিরাপত্তা কাঠামোকে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। ফ্রান্স বর্তমানে প্রায় 2,05,000 সক্রিয় সেনা সদস্য নিয়ে কাজ করছে। তারা আগামী 10 বছরে রিজার্ভ বা অতিরিক্ত সেনা সদস্যের সংখ্যা দ্বিগুণ করে 1,05,000-এ উন্নীত করার পরিকল্পনা করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশও সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে এবং নতুন করে সেনা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ইরানের বিপক্ষে যুদ্ধে মার্কিন ইসরায়েলি মিসাইল ঘাটতি। গত জুনের যুদ্ধের মাত্র 1 সপ্তাহ পরে রিপোর্টে দেখা যায় ইসরায়েলের হাতে কেবল 12 দিনের বিমান প্রতিরক্ষা মিসাইল মজুদ বাকি ছিল। 18 জুন যুদ্ধের 5 দিন পর এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইসরায়েলের উন্নত অ্যারো সিস্টেমের সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে থেকে মিসাইল প্রতিহত করতে পারে না, বলেন টম কারাকো, মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক। ইসরায়েলও তাদের মিত্রদের এখন দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ সময় নেই। তিনি আরও বলেন, প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যে চাপে আছে। খুব শিগগিরই হয়তো তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন মিসাইল প্রতিহত করবে আর কোনটা নয়। এ সময় মার্কিন থার্ড সিস্টেমের অপারেটররাও 12 দিনের যুদ্ধে প্রায় 150টি মিসাইল নিক্ষেপ করে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে। এটি যুক্তরাষ্ট্রের মোট থার্ড মিসাইল মজুদের প্রায় 1/4, যা তাদের মজুদের গভীর সীমাবদ্ধতা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা হাজারো জীবন বাঁচিয়েছে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের মজুদে ভয়াবহ ঘাটতি তৈরি করেছে। প্রতিবেদনটি আরও জানায়, দীর্ঘ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হয়তো অন্য দেশগুলোর জন্য বরাদ্দ ইন্টারসেপ্টর মিসাইল সরিয়ে আনতে হতো, অথবা কিছু শত্রু মিসাইলকে ইচ্ছাকৃতভাবে ভেদ করতে দিতে হতো। একজন মার্কিন কর্মকর্তা জানান, চাহিদা এত বেশি ছিল যে এক পর্যায়ে পেন্টাগন সৌদি আরবের জন্য কেনা কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছিল। এত দ্রুত ফুরিয়ে আসা মিসাইল মজুদি ইরান ও ইসরায়েলকে 12 দিনের মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন প্রস্তুতি। ইরানের মতো একটি নিষেধাজ্ঞাগ্রস্ত দেশের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা মজুদে ভাগ ধরা পড়ায় দুই দেশই এখন বিমান প্রতিরক্ষা মিসাইল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল, যা প্রতিরক্ষা মিসাইল উৎপাদন দ্রুততর করতে কাজ করছে।
অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয় জুলাইয়ে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমির বারম ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যাতে অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের ধারাবাহিক উৎপাদন দ্রুত বাড়ানো যায়। বারাম বলেন, অ্যারো ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেমের উৎপাদন হার বাড়ানো আমাদের কৌশলগত পরিকল্পনার অংশ, যাতে আমরা ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারি। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ও ভবিষ্যতের যুদ্ধ। ইসরায়েল এখন নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করছে, যেমন অ্যারো 4 যা অ্যারো 2 এর জায়গা নেবে, স্কাইসনিক যা হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে তৈরি করা হচ্ছে। 2023 সালের জুনে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম স্কাইসনিক ইন্টারসেপ্টর উন্মোচন করে। এটি জটিল কৌশলী গতিবিধির হাইপারসনিক মিসাইল প্রতিরোধে সক্ষম প্রথম ব্যবস্থা। রাফায়েলের তথ্য অনুযায়ী স্কাইসনিক অতুলনীয় গতিশীলতা ও গতি নিয়ে তৈরি, যা এমন হাইপারসনিক হুমকি প্রতিহত করতে পারে যেগুলো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে। উল্লেখযোগ্যভাবে ইরান দাবি করছে যে তাদের কাছেও হাইপারসনিক মিসাইল আছে, যেমন ফাত্তা 1 ও ফাত্তা 2। স্পষ্টতই ইরান ও ইসরায়েল উভয় দেশই এখন পরবর্তী সংঘাতের জন্য নিজেদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে। আরেকটি যুদ্ধ যেন সময়ের অপেক্ষা। কবে শুরু হবে তা এখন নির্ভর করছে তেহরানের পারমাণবিক কর্মসূচির গতির ওপর। যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন। তিনি বলেন, লাতিন আমেরিকা থেকে তৎপর মাদক সন্ত্রাসীদের দমন করতে ওয়াশিংটন নতুন একটি বড় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সমুদ্র এলাকায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। কিছু ছোটখাটো সামরিক অভিযানও পরিচালনা করেছে। এতে উদ্বেগ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র এবার স্থলপথেও হামলা চালাতে পারে। এমন হামলা হলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন নতুন অভিযানের ঘোষণা দিয়েছে। পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিচ্ছি। তার মতে, এই অভিযান যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করবে। এটি দেশটির সীমান্ত থেকে মাদক সন্ত্রাসীদের নির্মূল করবে। এমন মাদক দেশটিতে ঢুকতে দেবে না যেগুলো আমেরিকানদের হত্যা করছে। তবে তিনি জানাননি অভিযানটি ঠিক কবে থেকে শুরু হবে। এই অভিযানের পুরো পরিসর কতটা হবে সেটিও পরিষ্কার করেননি। এমনকি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার জলসীমায় যুক্তরাষ্ট্র যে অভিযানগুলো চালিয়েছে, নতুন অভিযানের সঙ্গে সেগুলোর কী পার্থক্য থাকবে এ ব্যাপারেও কোনো তথ্য দেননি। নতুন এই অভিযান সম্পর্কে জানতে এএফপি যোগাযোগ করেছিল পেন্টাগনের সঙ্গে, কিন্তু পেন্টাগনের মুখপাত্র প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া তথ্য ছাড়া আর কিছু বলতে চাননি। তবে সম্প্রতি সিবিএস এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ভেনেজুয়েলায় নতুন অভিযানের বিস্তারিত মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনার মধ্যে স্থলপথে হামলার বিষয়টিও রয়েছে। রয়টার্স 14 নভেম্বর এক সূত্রের বরাতে জানায়, ভেনেজুয়েলায় সামরিক অভিযান কিভাবে চালানো হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা 3 দফা বৈঠক করেন। সব বৈঠকই হয়েছে হোয়াইট হাউসে। তবে এসব বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা বাইরে প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হল, লাতিন আমেরিকায় অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই F-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছে, যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও ওই অঞ্চলে অবস্থান করছে। সেখানে যুক্ত করা হয়েছে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। এই বিশাল রণতরীতে রয়েছে প্রায় 5000 মার্কিন সেনা, আছে 75টি যুদ্ধ বিমানও। মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে সামরিক অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত সেপ্টেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক জলসীমায় 20টি নৌযানে মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী হামলা চালিয়েছে। এই হামলাগুলোতে 76 জন নিহত হয়েছেন। যুদ্ধের দামামা, ইসরায়েলি সেনা শিবিরে বিরাট ক্ষয়ক্ষতি। হিজবুল্লাহর ঘাঁটিতে 40টি ক্ষেপণাস্ত্র, লেবানন সীমান্তে মহাপ্রলয় আসন্ন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, ততই ইসরায়েলি সামরিক ঘাঁটির ভেতরের সংকট প্রকাশ্যে আসছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীতে দেখা দিয়েছে তীব্র ক্ষয়ক্ষতি ও সেনা ঘাটতি। অন্যদিকে লেবাননের মাটিতে ইসরায়েলের চাপিয়ে দেয়া এক চরম দাবি প্রত্যাখ্যান হওয়ার পরপরই সীমান্তে শুরু হয়েছে বিমান হামলার মহড়া। ইসরায়েলি সেনা শিবিরে 12,000 সৈন্যের ঘাটতি।
YNET নিউজ জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের পদমর্যাদার এই ঘাটতি মোকাবিলায় মরিয়া হয়ে উঠেছে। তারা জরুরি ভিত্তিতে 12,000 সৈন্য নিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে সম্মুখ সমরের জন্য প্রস্তুত 7,000 যুদ্ধ ইউনিট সৈন্য অন্তর্ভুক্ত। ইসরায়েলি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন যে 2027 সালের মধ্যে এই কর্মী সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও জানান, সামরিক বাহিনীকে এখন দীর্ঘমেয়াদের পরিষেবা এবং সংরক্ষিত দায়িত্বের বিশাল বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। এই তথ্য স্পষ্ট করে দিল যে তেল আবিব হিজবুল্লাহর সাথে শুধু একটি ছোটখাটো সংঘাত নয়, বরং একটি দীর্ঘ ও তীব্র আঞ্চলিক যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, যদিও তাদের অভ্যন্তরে তীব্র মানব সম্পদ সংকট রয়েছে। লেবাননের না, ইসরায়েলের চাপে পিছু হটতে নারাজ বৈরুত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করে যে তারা যেন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের জন্য বাড়ি বাড়ি অভিযান চালায়। তবে রয়টার্স জানিয়েছে যে লেবাননের কর্মকর্তারা এই অনুরোধটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, এই ধরনের অভিযান বেসামরিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। লেবাননের অভ্যন্তরীণ সূত্র সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই দাবি মানা হলে এটি দেশের ভেতরে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউনিফিল্ড চ্যানেলের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চাপানো এই দাবি লেবানন কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পরপরই সীমান্তে যেন বারুদের স্তূপের আগুন লেগে যায়। হিজবুল্লাহর শক্তির প্রদর্শন, আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের বর্ষণ। লেবাননের এই বিদ্রোহের পর দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলা তীব্রতর হয়। লেবাননের সরকারি সংবাদ সংস্থা NNA জানিয়েছে, ইসরায়েল প্রায় 20টি বিমান হামলা চালিয়েছে এবং 40টি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিশাল আকারের হামলায় লেবাননের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে সারাফান বাইসারি এলাকায় একটি লক্ষ্যবস্তু ড্রোন হামলায় হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সামির আলী ফাকি নিহত হয়েছেন। একজন কমান্ডারকে লক্ষ্য করে 40টি ক্ষেপণাস্ত্রের ব্যবহার এটাই প্রমাণ করে যে হিজবুল্লাহর সামরিক শক্তি এবং উপস্থিতি ইসরায়েলের কাছে কতটা বড় মাথা ব্যথার কারণ। হিজবুল্লাহর রাজনৈতিক শাখা এই হামলার মুখেও তাদের অবস্থান থেকে এক চুলও সরতে রাজি নয়। তারা স্পষ্ট জানিয়েছে, তাদের অস্ত্রগুলি ভবিষ্যতের হুমকির বিরুদ্ধে লেবাননকে রক্ষা করার জন্য কেন্দ্রবিন্দুতে থাকবে। আঞ্চলিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে এই সীমান্ত সংঘাত শীঘ্রই একটি বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। মাদুরোর ড্রোন যুদ্ধ, আমেরিকার উঠোনে উত্তেজনার মেঘ। নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলা যেন এক রাজনৈতিক দাবানল। হোয়াইট হাউসের নাকের ডগায় ক্যারিবীয় সাগরে এক নতুন সামরিক খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যার নেপথ্যে রয়েছে ইরানের ছায়া, আর তাতে জ্বালানি যোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার কড়া অবস্থান। এ যেন এক ভূ রাজনৈতিক থ্রিলার, যেখানে প্রতিটি চালই এক একটি অনিশ্চিত মোড়। মার্কিন উঠোনে যুদ্ধের মেঘ জমা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও নিউজ উইকের বিস্ফোরক রিপোর্টগুলি এক গোপন চুক্তির পর্দা উন্মোচন করেছে। ভেনেজুয়েলা নাকি ইরানের কাছ থেকে চেয়েছে অত্যাধুনিক ড্রোন, সেই ড্রোন যা ইউক্রেনের রণাঙ্গনে কুখ্যাত শাহেদ নামে পরিচিত। কারাকাসের পরিবহন মন্ত্রী 1000 কিলোমিটার পাল্লার ড্রোন চেয়েছেন বলে খবর। এ যেন দূর থেকে ছোড়া এক নীরব ক্ষেপণাস্ত্রের দাবি। ইরান ও মাদুরো এক নতুন সামরিক যুগলবন্দি। ইরানের ড্রোন বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্চ বলেছেন, তেহরানের কাছে অত্যন্ত সমৃদ্ধ সিস্টেম পোর্টফোলিও আছে যা তারা কারাকাসকে দিতে পারে। ভাবুন তো, ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি নির্মিত বিয়ারাক্তার TB2 এর অ্যানালগ মোহাজের 6 কিংবা সুদূর নজরদারির জন্য মোহাজের 2, এগুলো কি তবে পৌঁছাতে চলেছে ভেনেজুয়েলার উপকূলে? আরও আছে 600 মাইলেরও বেশি পাল্লার শাহেদ 131 ড্রোন। এগুলি যদি সত্যিই মার্কিন সীমান্তে মোতায়েন হয়, তবে পরিস্থিতি অকল্পনীয় উত্তেজনার দিকে মোড় নেবে। মাদুরো কি তবে সত্যিই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে মৃত্যুর বীজ ছড়াতে চাইছেন? ক্যারিবীয় সাগরে আমেরিকান ঘাঁটির ঘুম কেড়ে নেওয়া হুমকি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষত পুয়ের্তো রিকোর ফোর্ট বুচালান, ক্যাম্প সান্তিয়াগো এবং মুনিজ ইয়ার ন্যাশনাল গার্ড বেস, সবই এখন আক্রমণের পরিসরের মধ্যে। শুধু তাই নয়, কিউবার কুখ্যাত গুয়ান্তানামো উপসাগরে মার্কিন ঘাঁটিও বাদ যাচ্ছে না। এই ড্রোনগুলি যদি একবার উড়ে যায়, তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি তাকে রুখতে পারবে? ওয়াশিংটন এখন যেন উদ্বেগজনক নীরবতার মধ্যে। তবে কি মাদুরো একা নন?
তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং এর কাছেও বর্ধিত সামরিক সহযোগিতা চেয়েছেন, তা এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্পের বিরুদ্ধে মাদুরো যেন প্রতিদ্বন্দ্বীদের সমাবেশ ঘটিয়েছেন। রাশিয়া থেকে সুখোই যুদ্ধ বিমানের সংস্কার এবং চীন থেকে রাডার শনাক্তকরণ ব্যবস্থার দ্রুত উৎপাদন। মাদুরো তার দেশকে দুর্গের মতো করে গড়ে তুলতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও বসে নেই। তারা রুজভেল্ট রোডস নৌ স্টেশন পুনরায় চালু করেছে এবং রাফায়েল হার্নান্দেজ এবং হেনরি ই রোহেলসেন বিমানবন্দরে রানওয়ে সক্ষমতা বাড়াচ্ছে। এগুলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 500 মাইল দূরে, অর্থাৎ প্রতি আক্রমণের প্রস্তুতি চলছে জোর কদমে। মাদুরো কি সত্যিই তার এই ড্রোন ডিপ্লোম্যাসি দিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, নাকি ক্যারিবীয় সাগরে ভেসে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরীগুলোই শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত রেফারি হবে? ইতিহাস সাক্ষী, আমেরিকার উঠোনে এমন বিপজ্জনক খেলা এর আগে কেউ খেলতে সাহস দেখায়নি। মাদুরোর এই চাল কি তাকে বীরত্ব দেবে, নাকি অনিবার্য পতনের দিকে ঠেলে দেবে? উত্তর দেবে সময়। কিন্তু আপাতত উত্তেজনার পারদ চরমে।